প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বজুড়ে করোনা মহামারীর সময়ে শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখতে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। লক্ষ্মীপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুল করিম মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আজকের অনলাইন ক্লাস পরিচালনায় আছি আমি পিটুল দাস, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান বিষয় থেকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তো নগদ প্রবাহ বিবরণী চ্যাপ্টারটি নিয়ে আলোচনার পূর্বে আমি যে বিষয়গুলা তোমাদেরকে অবহিত করতে চাই সেটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী বিষয়টি কি বা কোথা থেকে আসলো। আমরা জানি আর্থিক বিবরণীর প্রধান 5টি উপাদান। আর্থিক বিবরণীর প্রধান 5টি উপাদানের মধ্যে একটি হচ্ছে বিশদ আয় বিবরণী, দ্বিতীয়টি হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী, অথবা মালিকানা সত্ত্ব বিবরণী। তো সংরক্ষিত আয় বিবরণীটা কার্যকর হবে কোম্পানির ক্ষেত্রে, মালিকানা সত্ত্ব বিবরণীটা কার্যকর হবে এক মালিকানা কারবারের ক্ষেত্রে। 3 নম্বর, আর্থিক অবস্থার বিবরণী। 4 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। 5 নম্বর হচ্ছে আর্থিক বিবরণী সম্পর্কিত টিকা অথবা হিসাব বিজ্ঞানের গৃহীত নীতিমালা। তাহলে যদি আমরা বলি আর্থিক বিবরণীর কয়টি উপাদান? আর্থিক বিবরণীর 5টি উপাদান। প্রথম উপাদানটি হচ্ছে বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক বিবরণী সম্পর্কিত টিকা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে নগদ প্রবাহ বিবরণী কি, যে আর্থিক বিবরণীর 5টি উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এবার আমরা শিখব এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে প্রয়োজনীয় তথ্য। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে আমরা প্রয়োজনীয় তথ্য কোথায় পাব? নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে প্রয়োজনীয় তথ্য 3টি উৎস থেকে আসতে পারে। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে প্রয়োজনীয় তথ্য আসবে 3টি উৎস থেকে। এর মধ্যে একটি উৎস হচ্ছে সেই বিশদ আয় বিবরণী, আরেকটি উৎস হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আরেকটি উৎস হচ্ছে অন্যান্য তথ্যাবলী। তাহলে যদি বলি একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে যে তথ্য সমূহ প্রয়োজন তা কোথা থেকে আসবে? যে 3টি উৎস থেকে আসবে। একটি উৎস হচ্ছে কি বিশদ আয় বিবরণী থেকে আসবে, আর্থিক অবস্থার বিবরণী থেকে আসবে, আবার আসবে অন্যান্য তথ্যাবলী। তাহলে এবার চলো জেনে নেই নগদ প্রবাহ বিবরণী কাকে বলে। কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে সকল প্রকার নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের নির্গমন থেকে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলে নগদ প্রবাহ বিবরণী। তাহলে নগদ প্রবাহ বিবরণীতে মূলত 2টি বিষয় অন্তর্ভুক্ত হবে। এক, নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের নির্গমন। এবার IAS 7 এটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত
এবং পদ্ধতি নির্ধারিত হয় IAS 7 অনুযায়ী। IAS 7 এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আন্তর্জাতিক হিসাব মান 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। এটি তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি এখন প্রশ্ন করি নগদ প্রবাহ বিবরণী কোন হিসাব মান অনুযায়ী প্রস্তুত করা হয়, তাহলে উত্তর হবে আন্তর্জাতিক হিসাব মান 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। তো এবার আমরা জানব নগদ প্রবাহ বিবরণীর পদ্ধতি। এই যে আমরা একটু আগে বললাম IAS 7, আমরা বলবো IAS 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, অপরটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তাহলে এটা বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে নগদ প্রবাহ বিবরণীর পদ্ধতি কয়টি। IAS 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীর পদ্ধতি দুটি, একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এবং অপরটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তবে এই দুটি পদ্ধতির মধ্যে পরোক্ষ পদ্ধতি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। 1989 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 600টি প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক অবস্থার বিবরণী বা রিপোর্ট সমূহ পর্যালোচনা করে দেখা যায় যে কতটি প্রতিষ্ঠান বললাম, 600টি প্রতিষ্ঠানের মধ্যে পর্যালোচনা করে দেখা যায় যে 583টি প্রতিষ্ঠান নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে পরোক্ষ পদ্ধতি ব্যবহার করে। তাহলে এটা আমাদের একটি গবেষণামূলক রিপোর্ট আছে। কোন পদ্ধতি অধিক ব্যবহৃত, সেটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তো আমাদের পরীক্ষায় পরোক্ষ পদ্ধতি থেকে বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। তো আমরা ধারাবাহিকভাবে পরোক্ষ পদ্ধতিও শিখব এবং প্রত্যক্ষ পদ্ধতিও শিখব। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি বলি আমি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতি কোন হিসাব মান অনুসরণ করা হয়, তোমরা মনে করতে পারছো হিসাব মান 7 বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7। এই 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতি। এই IAS 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে একটি প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ কার্যক্রমকে 3টি কার্যক্রমে ভাগ করা হয়েছে। তো কতটি কার্যক্রমে ভাগ করা হয়েছে? 3টি। এর মধ্যে প্রথম কার্যক্রম হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। 2, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। 3, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে দেখা গেল যে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে একটি প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ কার্যক্রমকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, দ্বিতীয়টি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, তৃতীয়টি হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে আমাদের কি কি বিষয় জানা দরকার সে নিয়ে আমরা একটু আলোচনায় আসব। এখানে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহে কি কি বিষয় আসবে, এখানে বিনিয়োগ কার্যক্রমে কি কি বিষয় আসবে এবং অর্থায়ন কার্যক্রমে কি কি বিষয় আসবে, এই নিয়ে আমরা একটু বিশদ আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার মধ্যে আমি আবার স্মরণ করিয়ে রাখতে চাই নগদ প্রবাহ বিবরণীর দুটি পদ্ধতির মধ্যে
সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিটি পরোক্ষ পদ্ধতি। আমরা আজকে পরোক্ষ পদ্ধতি অনুযায়ী কিভাবে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা যায় সে নিয়ে আলোচনায় অগ্রসর হব। এই প্রেক্ষিতে আমাদের প্রথমে আমি আলোচনা করব পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণীটা কি এবং কিভাবে করতে হবে। তো একটি ব্যবসায় পরিচালনা করতে দৈনন্দিন যে সকল কার্যক্রম হয়ে থাকে ওই কার্যক্রমগুলো আসবে পরিচালন কার্যক্রমের মধ্যে। যেমন দৈনন্দিন কি কি কার্যক্রম হয়ে থাকে? প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে, পণ্য বিক্রয় করে, কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রদান করে, ভাড়া প্রদান করে, এই সকল বিষয় নিয়ে বা পরিচালন কার্যক্রম সমূহকে নিয়ে একটি বিবরণী তৈরি করা হয়। আমি একটু আগে বলেছিলাম আর্থিক বিবরণীর উপাদান। সেই বিবরণীটি কি? বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণী প্রস্তুতের পর আমরা যে উত্তরটি পাই বা ফলাফলটি পাই সেটির নাম হচ্ছে নেট লাভ বা নেট আয়। তাহলে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ প্রস্তুতে প্রথম পরিচালন কার্যক্রমগুলো জানতে হবে। আর পরিচালন কার্যক্রম বা পরিচালন যে লেনদেনগুলো আছে এগুলো দিয়ে তৈরি হয় বিশদ আয় বিবরণী। আর বিশদ আয় বিবরণীর ফলাফল হচ্ছে নেট লাভ বা নেট আয়। তো এখানে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ প্রস্তুত করতে সবার প্রথম লাগবে নেট লাভ। নেট লাভ। তো নেট লাভ আমরা কোথায় থেকে পাবো? বিশদ আয় বিবরণী থেকে পাবো। যখন আমরা কোনো একটা প্রবলেম সলভ করতে যাব তখন আমরা দেখব অঙ্কে নেট লাভ দেওয়া থাকবে অথবা বিশদ আয় বিবরণী দেওয়া থাকবে, যেখান থেকে আমি নেট লাভটা নিয়ে আসতে পারবো। তাহলে সবার প্রথম আসবে নেট লাভ। তো নেট লাভটা লেখার পর আমাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে নেট লাভ প্রস্তুত করা হয়েছে কোথা থেকে? বিশদ আয় বিবরণী থেকে। আর বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তিতে। হিসাব বিজ্ঞানের দুটি ভিত্তি আছে হিসাব রক্ষণ সংক্রান্ত, একটি নগদ ভিত্তি আর একটা বকেয়া ভিত্তি। বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় বকেয়া ভিত্তিতে। তাহলে এখানে যে আমরা নেট লাভটা পেয়েছি বিশদ আয় বিবরণী থেকে, এই নেট লাভটা অবশ্যই এসেছে বকেয়া ভিত্তিতে। এই বকেয়া ভিত্তিতে নির্মিত নেট লাভকে নগদায়ন ভিত্তিতে রূপান্তর করতে হবে। তো এই কাজটা আমরা এবার করব। নেট লাভকে নগদায়ন ভিত্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সমন্বয়। তো নেট লাভ লেখার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নেট লাভকে নগদায়ন ভিত্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সমন্বয়। কেন নগদায়ন ভিত্তিতে রূপান্তর করব? কারণ আমরা করছি নগদ প্রবাহ বিবরণী। এখানে শুধু নগদ সম্পর্কিত লেনদেনই আসবে, অনগদ কোনো লেনদেন এখানে আসবে না। তো নেট লাভ নির্ণয় করতে গিয়ে যে সকল অনগদ লেনদেন আমরা নেট লাভ নির্ণয় করতে বা বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে অন্তর্ভুক্ত করেছিলাম সেই বিষয়গুলোকে এখন সমন্বয় করতে হবে। এখন নেট লাভে বা বিশদ আয় বিবরণীতে কি কি অনগদ লেনদেন অন্তর্ভুক্ত থাকে এই বিষয়গুলোতে আমাদের নজর দিতে হবে। তো বিশদ আয় বিবরণীতে অনগদ লেনদেনের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে অবচয় অথবা অবলোকন, দুটিই থাকতে পারে। তো অবচয় সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা আছে সবারই, যদিও না থাকে আমি বলে দিচ্ছি। কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে এর মূল্যের যে ক্ষয় ঘটে বা মূল্য যে হ্রাস পায় তাকে বলে অবচয়। আর অবচয়ের জন্য আমার হাত থেকে বা প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো প্রকার নগদ অর্থের আগমনও ঘটে না, নির্গমনও ঘটে না। তাহলে অবচয় একটি অনগদ খরচ। তাহলে আমাকে নগদায়ন ভিত্তিতে রূপান্তর করার জন্য অবচয় সমন্বয় করতে হবে, যেটি বিশদ আয় বিবরণীতে অবচয় ব্যয় হওয়ার কারণে বিয়োগ করেছিলাম। এখন নগদায়ন ভিত্তিতে রূপান্তর করার জন্য অবচয়টা আমি যোগ করব। অবচয়টা করব যোগ।
অবচয় অথবা অবলোপন যোগ করব। পরবর্তী ধাপ, বিশদ আয় বিবরণীতে দুটি ভাগে ভাগ করা, একটা হলো পরিচালন কার্যক্রম, অপরিচালন কার্যক্রম। এখানে পরিচালন আয় আসে, পরিচালন ব্যয় আসে, অপরিচালন আয় আসে এবং অপরিচালন ব্যয় আসে। কিন্তু আমরা যে নগদ প্রবাহ বিবরণীটা প্রস্তুত করছি সেখানে শুধুমাত্র নিয়েছি পরিচালন কার্যক্রম। তাহলে যেগুলা অপরিচালন কার্যক্রম আছে সেগুলা আমাদের এখানে সমন্বয় করতে হবে। অপরিচালন কার্যক্রমের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত। এখানে ক্রয় জনিত লাভ আসবে না, শুধু স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত লাভ অথবা ক্ষতি। তো আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে সবার প্রথম কি নিয়ে আসবো? নিট লাভ। আর নিট লাভের সাথে নগদান ভিত্তিতে রূপান্তরের জন্য সবার প্রথম আসবে অবচয়। অবচয় একটি খরচ, এখানে আয় বিবরণীতে বিয়োগ হয়েছিল, এখন কি করতে হবে? যোগ করতে হবে। আবার স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ আয় বিবরণীতে যোগ করা হয়েছিল, এখানে করতে হবে বিয়োগ। আর ক্ষতিটা আয় বিবরণীতে বিয়োগ করা হয়েছিল, এখন করতে হবে যোগ। পরবর্তী বিষয়, চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি সমন্বয় করতে হবে। এরপরে সমন্বয় করতে হবে চলতি দায় হ্রাস অথবা বৃদ্ধি। এই চারটি বিষয় যদি আমরা সমন্বয় করি তাহলে আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ সম্পন্ন হয়ে যাবে। তাহলে আবার বলছি, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে সবার প্রথম নিতে হবে নিট লাভ। পরবর্তী নিট লাভকে নগদায়ন ভিত্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সমন্বয়। এই সমন্বয়গুলোকে আমি চারটি প্রধান ভাগে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে অনগদ খরচ, এর মধ্যে আছে অবচয় অথবা অবলোপন। এটা আমরা যোগ করব, কারণ এটি একটি খরচ, আগে যা করেছিলাম এখন তার বিপরীত করতে হবে। এরপর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত অঙ্কে লাভ থাকে তাহলে এটা আমরা এখানে কি করব? বিয়োগ করব। আর যদি ক্ষতি থাকে তাহলে যোগ করব। এই দুটি পার্ট সম্পন্ন হলো। পরবর্তী কাজ হলো চলতি সম্পদ হ্রাস অথবা বৃদ্ধি। এখানে দুটি কাজই কিন্তু আমরা বিপরীত কাজ করেছি। অবশ্য একটি খরচ যেটা বিয়োগ হওয়ার কথা, কিন্তু আমরা করেছি কি? যোগ। আর স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত লাভ যেটা যোগ হওয়ার কথা, আমরা করেছি বিয়োগ। আবার ক্ষতি যেটা বিয়োগ হওয়ার কথা, এটা করেছি যোগ। এর কারণ হচ্ছে আমরা আয় বিবরণীতে যে কাজটা করেছিলাম তার বিপরীত কাজটা করলাম। পরবর্তীতে চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি কি কাজ করব? তো চলতি সম্পদ যদি হ্রাস পায়, চলতি সম্পদ হ্রাস পেলে আমরা যোগ করব। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, প্রাপ্য হিসাব। একটি গুরুত্বপূর্ণ চলতি সম্পদ হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব যদি হ্রাস পায় বা কমে যায়, কেন কমে? যদি আমরা প্রাপ্য হিসাব থেকে নগদ টাকা প্রাপ্ত হই বা পাই তাহলে প্রাপ্য হিসাব কমবে। আর যদি আমরা টাকা পাই তাহলে সেটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে চলতি সম্পদ যদি হ্রাস পায় সেটা যোগ হবে, আর যদি বৃদ্ধি পায় সেটা বিয়োগ হবে। পরবর্তী বিষয় হচ্ছে চলতি দায়। যেহেতু চলতি সম্পদের ক্ষেত্রে আমরা বলেছি হ্রাসটা হবে যোগ আর বৃদ্ধিটা হবে বিয়োগ, তাহলে চলতি দায়ের অবশ্যই বিপরীত। তাহলে কি কাজ হবে? হ্রাসটা হবে বিয়োগ আর বৃদ্ধিটা হবে যোগ। এই চারটি বিষয় সমন্বয় করতে পারলে আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ সম্পন্ন হয়ে যাবে। তাহলে যদি চারটি বিষয় আমরা সিরিয়ালি মনে রাখি, কি বলবো? যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে আমি প্রথম লিখব নিট লাভ। নিট লাভের সাথে লিখব, যোগ করব অবচয় অথবা অবলোপন। পরবর্তী কাজ করব স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত লাভ অথবা ক্ষতি। এর পরবর্তীতে যে কাজ করব চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিনিয়োগ
কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এই বিষয়টি আমরা একটু সিরিয়ালি দেখব। তা আমরা এর আগে যেটা ছিল পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, এখানে আমরা কয়টা বিষয় সমন্বয় করেছিলাম? 4টি। এই বিনিয়োগ কার্যক্রম নগদ প্রবাহের মধ্যে আমরা 4টি বিষয় সমন্বয় করব। কি কি বিষয় সমন্বয় করব? স্থায়ী সম্পত্তি ক্রয়, প্রথমটা লিখলাম স্থায়ী সম্পত্তি ক্রয়। আমরা যদি কোনো প্রকার স্থায়ী সম্পদ ক্রয় করি তাহলে এই স্থায়ী সম্পদ থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। এজন্য স্থায়ী সম্পদ ক্রয়টা একটা বিনিয়োগ, এটা আমাদের খরচ নয়, এটা বিনিয়োগ হিসেবে গণ্য হবে। আর আমরা যদি স্থায়ী সম্পত্তি ক্রয় করি তাহলে নগদ টাকা আসবে না চলে যাবে? নগদ অর্থের নির্গমন ঘটবে বা চলে যাবে। এজন্য স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সেটা বিয়োগ করতে হবে, এই আইটেমটা করতে হবে বিয়োগ। পরবর্তীতে স্থায়ী সম্পত্তি বিক্রয়, ঠিক তার বিপরীতটাও করতে পারে। স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে পারে যদি আমরা কোনো প্রকার স্থায়ী সম্পত্তি যেমন আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, সেটা বিক্রয় করে দিই তাহলে নগদ টাকার আগমন ঘটে, তাহলে সেটা যোগ করব। তাহলে বিনিয়োগ কার্যক্রমে দুটি বিষয় পেলাম আমরা। প্রথমটি পেলাম স্থায়ী সম্পত্তি ক্রয়, এটা বিয়োগ হবে, ঠিক তার বিপরীত ক্রমে স্থায়ী সম্পত্তি বিক্রয়, সেটা যোগ হবে। পরবর্তীতে এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, এর মধ্যে সরাসরি আমরা অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারি। এই বিনিয়োগ কার্যক্রম বিনিয়োগ ক্রয়, যদি আমরা বিনিয়োগ ক্রয় করি মানে অন্য কোনো প্রতিষ্ঠানে সঞ্চয়পত্র অথবা বিনিয়োগ করে থাকি তাহলে নগদ টাকা আমার কি হবে? নির্গমন হবে বা চলে যাবে, এজন্য বিয়োগ করতে হবে। আবার এর বিপরীত ক্রমে ঘটতে পারে বিনিয়োগ বিক্রয়। বিনিয়োগ যদি আমি বিক্রয় করি তাহলে নগদ টাকার আগমন ঘটে, তাহলে সেটা যোগ করব। তাহলে খুব সহজে আমরা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহটা মনে রাখতে পারবো। আগের মতো আমরা 4টি ধাপে ভাগ করেছি। একটি হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়, ক্রয় করলে নগদ টাকা চলে যাবে, এজন্য বিয়োগ করব। দ্বিতীয়টি হয়েছে স্থায়ী সম্পত্তি বিক্রয়, যদি আমরা কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করি তাহলে নগদ টাকার আগমন ঘটবে, যোগ। বিনিয়োগ ক্রয়, যদি আমরা কোনো বিনিয়োগ ক্রয় করি বা নতুন কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করি তাহলে নগদ টাকা চলে যাবে, এজন্য হবে বিয়োগ। আবার বিনিয়োগ যদি আমরা বিক্রয় করি তাহলে নগদ টাকার আগমন ঘটে, তাহলে সেটা হবে যোগ। তাহলে একটা বিষয় লক্ষ্য করা গেল যে পরিচালন কার্যক্রম থেকে বিনিয়োগ কার্যক্রমটা একটু সহজ, তুলনামূলক সহজ। পরবর্তী আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অর্থায়ন কার্যক্রম। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। নগদ প্রবাহ বিবরণীর মোট কার্যক্রমকে যে 3টি ভাগে ভাগ করা হয় এর মধ্যে সর্বশেষ যে ভাগ সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখানে কোনো কিছুই তোমাদের মুখস্থ রাখতে হবে না, শুধু অর্থায়ন সম্পর্কে একটু ধারণা রাখলেই চলবে যে অর্থায়ন কার্যক্রমে কি কি বিষয় আসে। যদি আমরা বলি একটি প্রতিষ্ঠান কোন কোন উৎস থেকে অর্থায়ন করে থাকে, সেটি কোম্পানির ক্ষেত্রে কোন কোন উৎস থেকে অর্থায়ন করে থাকে, প্রথমত হইতে পারে শেয়ার ইস্যু। শেয়ারের মধ্যে দুটি থাকতে পারে, সাধারণ শেয়ার, আমি ভাগ করে দিচ্ছি। অর্থায়নের উৎসগুলোর মধ্যে আছে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থায়ন করতে পারে, অগ্রাধিকার শেয়ার ইস্যু, ঋণপত্রের মাধ্যমে অর্থায়ন করতে পারে, অথবা বন্ড। আমরা যদি বলি অর্থায়ন কার্যক্রমে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হবে, খুব সহজেই বলা যাবে যে অর্থায়ন যে যে উৎসগুলো থেকে অর্থায়ন করা হয়ে থাকে ওই উৎসগুলো শুধু এখানে আসবে। যেমন অর্থায়নের প্রধান উৎস হচ্ছে সাধারণ শেয়ার, এর পরবর্তীতে থাকতে পারে অগ্রাধিকার শেয়ার, অথবা থাকতে পারে ঋণপত্র অথবা বন্ড। তো এখানে কি কি বিষয় কিভাবে অন্তর্ভুক্ত হবে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাধারণ
শেয়ার ইস্যু। তো আমরা যদি সাধারণ শেয়ার ইস্যু করি, ইস্যু মানে সাধারণ শেয়ার বিক্রয় করা, যদি আমরা সাধারণ শেয়ার ইস্যু বা বিক্রয় করি তাহলে আমাদের নগদ অর্থের আগমন ঘটে না নির্গমন ঘটে? নির্দ্বিধায় বলতে পারি, যদি আমরা সাধারণ শেয়ার বিক্রয় করি আমাদের নগদ অর্থের আগমন ঘটবে। তাহলে সাধারণ শেয়ার ইস্যুটা আমরা নগদ প্রবাহ বিবরণীতে অবশ্যই যোগ করব। সাধারণ শেয়ার ইস্যুর পরে আবার থাকতে পারে অগ্রাধিকার শেয়ার ইস্যু। অগ্রাধিকার শেয়ার ইস্যু, যদি আমরা বলি অগ্রাধিকার শেয়ার ইস্যু করলে এটা কি যোগ হবে না বিয়োগ হবে? এর আগে আমি বলবো অগ্রাধিকার শেয়ার যদি ইস্যু করি বা বিক্রয় করি নগদ টাকার আগমন হবে না নির্গমন হবে? শেয়ার বিক্রয় করলে নগদ টাকার আগমন হবে, তাহলে এটা আমরা যোগ করব। পরে বলবো ঋণ গ্রহণ। যদি আমরা ঋণ গ্রহণ করি বা ঋণপত্র বিক্রয় করি অথবা বন্ডের মাধ্যমে ঋণ গ্রহণ করি তাহলে কি হবে? যদি আমরা ঋণ গ্রহণ করি তাহলে আমাদের নগদ টাকার আগমন ঘটে, তাহলে আমরা সেটা করব যোগ। বিপরীত ক্রমে হতে পারে ঋণ গ্রহণের পরে ঋণ পরিশোধ। এখন তোমরা একটু নিজেরা চিন্তা করতে পারো, ঋণ গ্রহণ করলে নগদ টাকা আগমন হয়, তাই আমরা নগদ প্রবাহ বিবরণীতে যোগ করেছি। এখন যদি ঋণ পরিশোধ করি তাহলে নগদ টাকার হবে নির্গমন, সেজন্য আমরা সেটা বিয়োগ করব। এর বাহিরে আরেকটা বিষয় আসবে, যারা শেয়ার হোল্ডার তাদেরকে কি প্রদান করা হয়? প্রতি বছর শেষে সাধারণত লভ্যাংশ প্রদান করা হয়। যদি লভ্যাংশ প্রদান করা হয় তাহলে সেটা অর্থায়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে, নগদ লভ্যাংশ প্রদান। এখন এই বিষয়টা তোমরা একটু নিজেরা চিন্তা করো তো, যে নগদ লভ্যাংশ প্রদান করলে নগদ টাকার আগমন ঘটবে নাকি নির্গমন ঘটবে? যদি আমরা লভ্যাংশ প্রদান করে দিই তাহলে আমাদের নগদ টাকা কমে যাবে, তাহলে সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহে কি কি বিষয় যাবে? এক, সাধারণ শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাপার থাকতে পারে, যদি শেয়ার ইস্যু করি যোগ হবে। অগ্রাধিকার শেয়ার ইস্যু, তাহলে সেটাও যোগ হবে। আর যদি আমরা ঋণ গ্রহণ করি বা ঋণপত্রের মাধ্যমে নগদ টাকা নিয়ে আসি তাহলে সেটাও যোগ হবে। বিপরীত ক্রমে যদি ঋণ পরিশোধ করি সেটা বিয়োগ হবে। আবার যদি নগদ লভ্যাংশ প্রদান করি সেটি বিয়োগ হবে। তাহলে আমরা ধারাবাহিকভাবে দেখলাম একটি নগদ প্রবাহ বিবরণীতে প্রধান তিনটি কার্যক্রমে কি কি বিষয় অন্তর্ভুক্ত হয়। নগদ প্রবাহ বিবরণী, তো তিনটি কার্যক্রমের মধ্যে প্রত্যেকটি আমরা আলাদা আলাদা আলোচনা করলাম। এবার আমরা বই থেকে একটি অঙ্ক সমাধানে যাব। এই ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন যেহেতু হিসাব বিজ্ঞানে অঙ্কগুলা বেশ বড় হয়ে থাকে, প্রশ্নটি একটু বড় জায়গা নিয়ে তৈরি থাকে, এজন্য আমি প্রশ্নটি এখানে দেখাতে পারলাম না। এই ক্ষেত্রে তোমাদের এখন একটু বইয়ে চলে যেতে হবে। আর বইয়ে আমি যে অংশটা বলবো আমি একটু সময় দিব, তোমরা বই থেকে সেই অংশটা বের করে নাও। তো আমরা পড়াচ্ছিলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। তো তোমাদের বইটা, যে বইটি তোমরা পড়ে থাকো, এটি দুটি খণ্ডে বিভক্ত। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় খণ্ডের শেষে কিছু বোর্ড প্রশ্ন দেওয়া আছে। আজকে আমরা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক নিয়ে আলোচনা করব, এজন্য আমি সেটা বাছাই করে নিয়েছি ঢাকা বোর্ড 2016। এই ঢাকা বোর্ড 2016, ঢাকা বোর্ড 2016 সালের নগদ প্রবাহ বিবরণ, এই প্রশ্নটা তোমরা একটু বের করে নাও। আর এটা বের করতে আমি একটু সহায়তা করছি, তোমাদের বইয়ে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র
দ্বিতীয় খণ্ড 554 পৃষ্ঠা 5 নম্বর অঙ্ক। তাহলে এখন আমরা যদি একটু প্রয়োগে যাই, আমরা এখন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের নিয়মাবলী জানলাম, এবার নগদ প্রবাহ বিবরণীর প্রয়োগে যাব। প্রয়োগে গেলে আমরা যে অঙ্কটা এখন প্রয়োগ করব বা সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালের একটি প্রশ্ন। ঢাকা বোর্ড 16 সালের নগদ প্রবাহ বিবরণী অংশে যাব। সেটা পাওয়া যাবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় খণ্ড 554 পৃষ্ঠা 5 নম্বর অঙ্ক। এটা না হলেও চলবে, তোমার যে কোনো বই থেকে বের করে নিতে পারবা ঢাকা বোর্ড 2016 সালে নগদ প্রবাহ বিবরণী অংশটা। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু বের করার জন্য আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। এবার হয়তো ইতিমধ্যে অনেকেই তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি পেয়ে থাকবে। এখানে 2016 সালে যে প্রশ্নটি আসছে সেটা আমি পড়ছি, তোমরা শোনো। নদী লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো। 5 নম্বর যে অঙ্কটি আছে সেটি হচ্ছে নদী লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো। তো আমরা জানি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে তথ্য কয়টা উৎস থেকে আসবে? 3টি উৎস থেকে আসবে। একটি উৎস থেকে আসবে কোত্থেকে? বিশদ আয় বিবরণী থেকে। বিশদ আয় বিবরণী থেকে আসবে। আরেকটি আসবে কোত্থেকে? আর্থিক অবস্থার বিবরণী থেকে। 3 নম্বর অন্যান্য তথ্যাবলী। অন্যান্য তথ্যাবলী। তো বিশদ আয় বিবরণী থেকে কোন বিষয়টি আসবে সেটা আমরা ইতিমধ্যে অবগত আছি। বিশদ আয় বিবরণী থেকে আসবে হচ্ছে নেট লাভ বা নেট আয়। তো প্রশ্নটি আমরা একটু পড়ি। এখানে তোমরা বিশদ আয় বিবরণীটি নেই, বিশদ আয় বিবরণী থেকে যেটা দেয়া আছে এটার ফলাফলটা দেয়া আছে। ফলাফলটা হচ্ছে নেট লাভ। তো মূল প্রশ্নটা আমরা একটু দেখছি, আমি বোর্ডে তোমাদের দেখিয়ে দিব সহজ করার জন্য। এখানে প্রথম আছে সম্পদ সমূহ। একটু খেয়াল করো, সম্পদ সমূহ। সম্পদ সমূহ আবার এখানে দুটি বছর দেওয়া আছে, 2015 টাকা, 2014 টাকা। আচ্ছা, সম্পদ সমূহের মধ্যে সবার প্রথম আছে কি? তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে প্রথম আছে নগদ। 2015 সালে আছে 15,000 আর 2014 সালে আছে 10,000। তো এই বিষয়টা নিয়ে তো আমাদের কাজ। আমরা যা করতে যাচ্ছি সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, আর নগদ প্রবাহ বিবরণী প্রতিষ্ঠানে দেওয়া আছে। তো এখানে কয়টি আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে? যদি বলি আমরা দুটি দেওয়া আছে। কিভাবে? একটি 2014 সালের আর্থিক অবস্থার বিবরণী, আরেকটি 2015 সালের আর্থিক অবস্থার বিবরণী। তো 2014 সালে নগদের পরিমাণ হচ্ছে 10,000 টাকা, সেটি 2015 সালে পরিণত হয়েছে 15,000 টাকা। তার মানে 2014 সাল থেকে 15 সালে নগদ বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা। এই যে নগদ 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এখান থেকে আমরা বলতে পারি
বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা। এই যে 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আমরা এখান থেকে বলতে পারছি এটা আমরা সকল প্রকার নগদ কার্যক্রম সমন্বয় করে উত্তরে দেখাবো যে প্রকৃত অর্থেই নগদ 2014 সাল থেকে 15 সালে 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে একটি নগদ প্রবাহ বিবরণী করলে আমরা অঙ্কটি হয়েছে কিনা তা নিশ্চিত হতে পারবো কিভাবে? এই নগদ প্রবাহটা দেখে, যে এখানে ছিল 10,000, 15 সালে হয়েছে 15,000, সুতরাং বৃদ্ধি পেয়েছে 5,000। এই 5,000 টাকা অঙ্কের শেষে আমরা প্রমাণ করব। এখন আমরা পুরো প্রশ্নটি একটু এক নজর পড়ে নিচ্ছি। এখানে যে বিষয়টি আছে, প্রথম নগদ বললাম 2014 সালে 10,000, 15 সালে 15,000 আছে। অন্যান্য চলতি সম্পদ, আমরা চলতি সম্পদ আলোচনা করেছি যে চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি কোথায় অন্তর্ভুক্ত হয়? পরিচালন কার্যক্রম। এরপরে আছে বিনিয়োগ, আমরা জানি বিনিয়োগ একটি আলাদা শিরোনাম আছে, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, সেখানে আমরা অন্তর্ভুক্ত করব। এখানে আছে কল কবজা, তো কল কবজা আমরা জানি একটি কি স্থায়ী সম্পদ, আর স্থায়ী সম্পদ ক্রয় অথবা বিক্রয় একটি বিনিয়োগ কার্যক্রম, তাহলে সেটা বিনিয়োগ কার্যক্রমে যাবে। পরবর্তীতে আছে দায় সমূহ, দায়ের মধ্যে আছে প্রথম চলতি দায়, আমরা জানি চলতি সম্পদ এবং চলতি দায় কোথায় অন্তর্ভুক্ত হবে? পরিচালন কার্যক্রম। পরে আছে দীর্ঘমেয়াদী ঋণ, প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে অর্থায়ন করে থাকে, তাহলে ঋণটা যাবে অর্থায়ন কার্যক্রম। পরবর্তীতে আছে সাধারণ শেয়ার, প্রতিষ্ঠান সাধারণ শেয়ারের মাধ্যমেও অর্থায়ন করে থাকে, তাহলে সাধারণ শেয়ার যাবে কোথায়? অর্থায়ন কার্যক্রম। নিচে আমরা কিছু অন্যান্য তথ্যাবলী দেখতে পাচ্ছি। অন্যান্য তথ্যাবলীর একে বলা আছে, একটু সহজ করার জন্য আমি অন্যান্য তথ্যাবলীটা বোর্ডে তোমাদের লিখে তারপর বোঝাচ্ছি। অন্যান্য তথ্যাবলী একে, অন্যান্য তথ্যাবলী একে যে বিষয়টি আছে, 2015 সালের নেট মুনাফা, 2015 সালের নেট মুনাফা 36,000 টাকা। অন্যান্য তথ্যাবলীর একে আছে 2015 সালে নেট মুনাফা 36,000 টাকা। এখানে একটি প্রশ্ন আসতে পারে তোমাদের পক্ষ থেকে, যে আমরা যে অঙ্কটি বইয়ে দেখতে পাচ্ছি সেখানে দুটি সাল দেওয়া আছে, একটি 2014 সাল এবং একটি 2015 সাল। এই দুটির মধ্যে কোনটি চলতি সাল? যদি আমরা বলি 14 সাল না 15 সাল, 15 সাল হচ্ছে চলতি সাল, 14 সাল হচ্ছে বিগত, তাহলে আমাকে চলতি বছরের বা চলতি সালের নেট মুনাফা দরকার হবে। আর এই নেট মুনাফাটা আমরা কোথায় থেকে পেলাম? এই নেট মুনাফাটা পেলাম বিশদ আয় বিবরণী থেকে। 2 নম্বর সমন্বয় আছে কল কবজা বিক্রয়, ৳8,000 টাকা। কল কবজা বিক্রয় 8,000 টাকা, যার ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবচয় যথাক্রমে 60,000 টাকা এবং 48,000 টাকা। দ্বিতীয় তথ্যটা আমরা দেখি, কলকবজা বিক্রয় করা হয়েছে 8,000 টাকা, যার ক্রয় মূল্য ও পঞ্জীভূত অবচয় যথাক্রমে 60,000 টাকা এবং 48,000 টাকা। তার মানে কলকবজার বিক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা, আর ওই কলকবজাটির ক্রয় মূল্য হচ্ছে 60,000 টাকা এবং ওই কলকবজার পুঞ্জীভূত অবচয় হচ্ছে 48,000 টাকা।
তো এই বিষয়ে আমরা একটু ধারণা লাভ করব যে কলকবজার পুঞ্জীভূত অবচয় বিষয়টা কি, এবং এখান থেকে একটি আমাদের করণীয় দেয়া আছে কতে। আচ্ছা, এর আগে বরং আমরা বাকি সমন্বয়গুলো একটু লিখে নিই। চলতি বছরের অবচয় ৳২৮,০০০। সর্বশেষ যে তথ্য দেয়া আছে, নগদে কলকবজা ক্রয় ৳১,৮০,০০০। এই 4টি তথ্য দেয়া আছে অন্যান্য তথ্যাবলীর মধ্যে। এবার আমরা প্রথম করণীয়তে যাব, অঙ্কটি সমাধানের দিকে যাব। কতে যে বিষয়টি চাওয়া হয়েছে, ক কলকবজা বিক্রয়জনিত মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। কলকবজা বিক্রয়জনিত মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। প্রথম করণীয় হচ্ছে কলকবজা বিক্রয়জনিত মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা। তাহলে আমাকে যেতে হবে 2 নম্বর তথ্যে। কেন? কারণ 2 নম্বরে যে তথ্যটা দেয়া আছে সেখানে কলকবজা বিক্রয়ের কথা বলা আছে। তাহলে করণীয় ক সমাধানের জন্য আমার 2 নম্বর সমন্বয়টা প্রয়োজন। তাহলে 2 নম্বর সমন্বয় দিয়ে আমরা করণীয় কটা সমাধান করব। তাহলে একটু খাতায় তোমরা এখন খাতা নিয়ে সমাধান করতে পারো, অথবা এখন বুঝে নাও, পরে বাসায় সমাধান করে নেবে। আমরা এখন সমাধান করছি ক। কতে চাওয়া হয়েছে কলকবজা বিক্রয়জনিত মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমি লিখব কলকবজা বিক্রয়জনিত মুনাফা বা ক্ষতি নির্ণয়। এখানে মুনাফা বা ক্ষতি দুটি দেওয়ার অর্থ হলো যে কলকবজা বিক্রয়ে কি মুনাফা হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমরা এখনো জানি না। আমরা গণনা করলে সেটা বলতে পারবো। এর জন্য আমরা একটি ছক এঁকে নেব। ছকটা হবে বিবরণ টাকা টাকা। তোমরা আয় বিবরণী প্রস্তুত করলে বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করলে যে ছক তৈরি করো একই ছক হবে বিবরণ টাকা টাকা। তো এখানে মূলত চাওয়া হয়েছে কলকবজা বিক্রয়জনিত কি মুনাফা হয়েছে না ক্ষতি হয়েছে। আমরা যে কোনো প্রতিষ্ঠানের যদি মুনাফা বের করতে চাই সেটার নিয়মটা কি? মুনাফা বের করলে যে কোনো পণ্যের বা দ্রব্যের মুনাফা নির্ণয় করলে তার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে, তাহলে আমরা মুনাফা পাবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা একই কাজ করব, কলকবজার বিক্রয় মূল্য থেকে বাদ দিব ক্রয় মূল্যটা। তাহলে এখানে কলকবজার বিক্রয় মূল্য কত? কলকবজা বিক্রয় মূল্য, কলকবজা বিক্রয় মূল্য দেওয়া আছে 8,000 টাকা। কলকবজার বিক্রয় মূল্য আছে 8,000 টাকা। তো এখন আমরা সাধারণত আমরা যদি আপাত দৃষ্টিতে চিন্তা করি তাহলে মুনাফা বা ক্ষতি বের করতে বিক্রয় মূল্য থেকে আমরা বাদ দিব ক্রয় মূল্য। কিন্তু
একটু খেয়াল করে দেখো, কলকবজাটির বিক্রয় মূল্য ৮,০০০, কিন্তু এর ক্রয় মূল্য দেয়া আছে ৬০,০০০ টাকা। যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে ৬০,০০০ টাকার কলকবজা যদি আমরা ৮,০০০ টাকায় বিক্রয় করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাভ হয় না ক্ষতি হয়? নির্দ্বিধায় আমরা বলতে পারবো ৬০,০০০ টাকার কোনো কলকবজা যদি ৮,০০০ টাকায় বিক্রয় করি, তাহলে আমাদের ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? ৫২,০০০ টাকা। কত টাকা ক্ষতি হয়? ৫২,০০০ টাকা ক্ষতি হয়। কিন্তু এটা লিখলে চলবে না। কেন চলবে না? কারণ এই যে কলকবজাটা, এটা তো একটা স্থায়ী সম্পদ। আমি যখন বিক্রয় করেছি তখন কিন্তু ক্রয় করেছিলাম এর অনেক আগে। কিভাবে বুঝলাম? এর পাশাপাশি দেওয়া আছে পুঞ্জীভূত অবচয়। তার মানে কলকবজা ক্রয় করার পরে প্রতি বছর কলকবজার অবচয় হচ্ছে, আর প্রতি বছর অবচয় যোগ হয়ে যেটা হয়েছে সেটা হয়েছে পুঞ্জীভূত অবচয়। তার মানে কলকবজাটা আমি ওই দিন কিনিনি, অবশ্যই এর আরো অনেক আগে কিনেছিলাম, যার কারণে তার মোট অবচয় হয়েছে ৪৮,০০০ টাকা। তাহলে বর্তমানে এই কলকবজার মূল্য কিন্তু ৬০,০০০ টাকা নেই। কত আছে? কলকবজার বিক্রয় মূল্য থেকে বিয়োগ করব কলকবজার পুস্তক মূল্য বা বই মূল্য। এই পুস্তক মূল্য ধারণাটা তোমাদের জন্য নতুন হইতে পারে। তো পুস্তক মূল্যটা বুঝে নিই আমরা। কোন স্থায়ী সম্পদের, কোন ক্ষেত্রে? স্থায়ী সম্পদের ক্ষেত্রে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য থেকে তার পুঞ্জীভূত অবচয় বাদ দিলে যে মূল্যটা পাওয়া যায় তাকে বলে পুস্তক মূল্য। এটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে পুস্তক মূল্য বলতে কি বোঝায়। এখানে কতটি অপশন দেওয়া থাকবে। পুস্তক মূল্য মানে কোন স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। তাহলে আমরা ক্রয় মূল্য লিখব। কলকবজার ক্রয় মূল্য হচ্ছে ৬০,০০০ টাকা, আর তার পুঞ্জীভূত অবচয় আছে ৪৮,০০০। পুঞ্জীভূত অবচয় ৪৮,০০০। এটা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে পুস্তক মূল্য কত হয়? ১২,০০০ টাকা। কত টাকা আসলো? ১২,০০০ টাকা। তো কলকবজাটির বিক্রয় মূল্য আছে ৮,০০০ টাকা, আর বর্তমানে তার মূল্য অথবা কলকবজার পুস্তক মূল্য হচ্ছে ১২,০০০ টাকা। এখন আমরা বুঝতে পারবো যে কলকবজা বিক্রয়ে কি মুনাফা হয়েছে না ক্ষতি হয়েছে। কলকবজা বিক্রয় জনিত হয় মুনাফা লিখবো না হয় ক্ষতি লিখবো। আমরা একটু ফলাফলটা নামিয়ে নেই। এখানে বিক্রয় মূল্য আছে ৮,০০০, আবার এখানে পুস্তক মূল্য আছে ১২,০০০ টাকা। তাহলে এখানে বিয়োগ করলে আমরা কত টাকা পাই? ৪,০০০ টাকা পাই। একটু বিষয় খেয়াল করো, এই ৪,০০০ টাকা কিন্তু এখানে ধনাত্মক আসেনি, আসছে ঋণাত্মক। কিভাবে? ৮,০০০ থেকে ১২,০০০ যদি আমরা বিয়োগ করি তাহলে আসে নেগেটিভ আসে। কিন্তু আমরা নেগেটিভটা এখানে লিখবো না। কেন? এখানে বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্য বাদ দিলে মুনাফা পাওয়া যায়। এখানে মুনাফা নেগেটিভ আসার মানে হলো আসলে এখানে হয়েছে কি? ক্ষতি। তাহলে লিখবো কলকবজা বিক্রয়জনিত ক্ষতি। যখনই আমরা ক্ষতি লিখে ফেললাম তখন এখানে আর মুনাফা যে নেগেটিভ আসছে এটা লেখা যাবে না। তো ছাত্রছাত্রীরা অনেক সময় এই ভুলটা করে থাকে, যে যখনই আমরা ৮,০০০ থেকে ১২,০০০ বিয়োগ করব সেটা নির্দ্বিধায় মাইনাস আসবে ৪,০০০ টাকা। কিন্তু মাইনাসটা আমরা কেন লিখবো না? কারণ মাইনাস লিখতে পারতাম যদি এখানে আমরা মুনাফা লিখতাম। মুনাফা নেগেটিভ আসা মানে ক্ষতি। কাজেই যখন আমরা এখানে ক্ষতিটা লিখে ফেলবো তখন এখানে ৪,০০০ টাকা বিয়োগ দেওয়া যাবে না। তাহলে আমাদের একটা বিষয় এখান থেকে ক্লিয়ার হলো, যে যদি আমরা কোনো সম্পত্তির বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি বের করতে চাই তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ওই সম্পত্তির বিক্রয় মূল্য থেকে
অবশ্যই ক্রয় মূল্য বাদ দেওয়া চলবে না, এর বাদ দিতে হবে পুস্তক মূল্য অথবা বই মূল্য। আর পুস্তক মূল্যটা কিভাবে পাবো? ওই সম্পত্তির ক্রয় মূল্য থেকে সম্পত্তির পঞ্জীভূত বছর বাদ দিতে হবে, সেটা হবে পুস্তক মূল্য। এখন এখান থেকে আমরা দুটো বিষয় শিখলাম, একটা হলো পুস্তক মূল্য কাকে বলে, কোন স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য থেকে পঞ্জীভূত বছর বাদ দিলেই পুস্তক মূল্য পাওয়া যায়। আরেকটা বিষয় হলো স্থায়ী সম্পত্তি বিক্রয়ের লাভ ক্ষতি কিভাবে বের করব, অবশ্যই বিক্রয় মূল্যের সাথে তুলনা করব কার, পুস্তক মূল্যের। যদি আমরা বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের তুলনা করে ফেলি তাহলে অঙ্কটা ভুল হবে। তাহলে ক নাম্বার সমাধান হয়ে গেল, স্থায়ী সম্পত্তি বিক্রয়ে ক্ষতি হয়েছে কত টাকা, 4000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা করণীয় খতে যাব। খতে কি চাওয়া হয়েছে তোমাদের প্রশ্নে একটু দেখো। খতে বলা আছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ নির্ণয় করো। তো আমরা খুব ভালো করে জানি যে নগদ প্রবাহ নির্ণয়ে আমাদের তিনটি কার্যক্রমে ভাগ করা হয়, এর মধ্যে প্রথমটি হচ্ছে পরিচালন কার্যক্রম, এই অংশটাই করতে বলেছে। তাহলে আমরা ক নাম্বারটি একটু সমাধান করে নিব। খ, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই জন্য খ নম্বর সমাধান করতে আমরা আবার একটু ছক তৈরি করে নিব। বিবরণ টাকা টাকা। তো আমরা ইতিমধ্যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের প্রক্রিয়াটা জেনে এসেছি, যেখানে সবার প্রথম লিখতে হবে নেট লাভ। তো আমাদের প্রশ্নে নেট লাভ দেওয়া আছে 36,000 টাকা। কোথায় দেওয়া আছে? অন্যান্য তথ্যাবলীর মধ্যে। অন্যান্য তথ্যাবলীর যে প্রথম যে তথ্যটি সেটাতে দেওয়া আছে নেট লাভ 36,000 টাকা। পরে আমরা কি কাজ করব, নেট লাভকে নগদান ভিত্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সমন্বয় করা। এই নেট লাভটাকে নগদান ভিত্তিতে রূপান্তর করব। এখানে কয়টি সমন্বয় ছিল? 4টি সমন্বয় ছিল। প্রথমটি ছিল কি? অবচয়। আমাদের আজকের অঙ্কে তৃতীয় যে তথ্যটা দেয়া আছে সেখানে বলা আছে চলতি বছরে কলকবজার অবচয় 28,000 টাকা। এই 28,000 টাকা আমরা লিখব। তো অবচয়টা যোগ হবে, এজন্য আমরা 28,000 টাকা লিখলাম যোগ। তাছাড়া দ্বিতীয় কি ধাপটি ছিল, তোমরা যদি ক্লাসটা আবার রিভিউ করো তখন দেখতে পাবে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। তো আমরা ইতিমধ্যে কতে যেটা সমাধান করে আসছি সেখানে দেখলাম কি হয়েছে, কলকবজা বিক্রয়জনিত ক্ষতি হয়েছিল। কত টাকা ক্ষতি হয়েছিল? 4,000 টাকা। এই 4,000 টাকা আমরা এখানে যোগ করব। তাহলে দুটি ধাপ চলে গেল। প্রথম আমরা অবচয়ের কাজ করলাম, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির কাজ করলাম। পরবর্তী কাজ হলো চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। তো আমরা এর জন্য একটু প্রশ্নের দিকে তাকাতে হবে। আমরা যদি প্রশ্নের সম্পদ সমূহতে যাই, তোমরা গিয়ে দেখবে এখানে অন্যান্য চলতি সম্পদ নামে 2014 সালে আছে 63,000 টাকা এবং 2015 সালে আছে 90,000 টাকা।
তো এখানে 2014 সালে 63,000 এবং 2015 সালে 90,000 টাকা। তাহলে চলতি সম্পদটি অবশ্যই পরিবর্তন হয়েছে। চলতি সম্পত্তির বৃদ্ধি কত টাকা বৃদ্ধি পেয়েছে আমরা ব্র্যাকেটে দেখাবো। 90,000 মাইনাস 63,000। তাহলে চলতি সম্পত্তির বৃদ্ধি পেয়েছে কত? যদি আমরা 90,000 থেকে 63,000 বিয়োগ করি আমরা পাই 27,000 টাকা। আমরা প্রথমে জেনেছি যদি চলতি সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে সেটা বিয়োগ করতে হবে, আর হ্রাস পেলে যোগ করতে হবে। তো এরপরে আমরা দেখি আর কোনো চলতি সম্পত্তি নেই। তো এখানে দায় পাশে আমরা গিয়ে দেখব চলতি দায় আছে। চলতি দায় প্রথম আছে 2014 সালে 27,000 টাকা এবং 2015 সালে 45,000 টাকা। তো এখানে আমরা দেখব চলতি দায়ও বৃদ্ধি পেয়েছে। চলতি দায়ের বৃদ্ধি, এটা কিভাবে বৃদ্ধি দেখাবো? আগে 15 সালেরটা লিখবো। 15 সালে আছে কত? 45,000 টাকা। বিয়োগ করব 14 সালে কত ছিল? 27,000 টাকা। তো 45,000 থেকে যদি আমরা 27,000 টাকা বিয়োগ করি তাহলে কত আসে? 18,000 টাকা। কত আসে? 18,000। এখানে চলতি দায় বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটা কি করব? যোগ করব। তাহলে একটা বিষয় তোমাদের একটু মনে রাখতে হবে, আমরা প্রথম অবশ্যই লিখেছি যোগ করলাম, এজন্য আমরা কোনো চিহ্নই ব্যবহার করিনি। আর কলকবজা বিক্রিত ক্ষতি এটাও বিপরীত ক্রমে যোগ হবে, এজন্য 4,000 টাকা কোনো চিহ্ন ব্যবহার করিনি। আর চলতি সম্পত্তির ক্ষেত্রে উল্টো কাজ হবে, বৃদ্ধি পেলে বিয়োগ হবে আর হ্রাস পেলে যোগ হবে। তাহলে বৃদ্ধি পেয়েছে এজন্য আমরা বিয়োগ করলাম, আমরা বিয়োগ চিহ্ন দিলাম। আবার চলতি দায়ের বৃদ্ধি, যেহেতু চলতি সম্পত্তির বৃদ্ধিটা বিয়োগ হয় তাহলে চলতি দায়ের বৃদ্ধিটা অবশ্যই এর বিপরীত হবে, এজন্য যোগ হয়েছে। তাহলে আমাদের ফলাফলটা কত যায় আমরা একটু দেখে নেব। তো এখানে 28,000 এবং 4,000 যোগ এবং 18,000 তিনটা যোগ করে 27,000 যদি আমরা বিয়োগ করি তাহলে ফলাফলটা আসে হলো 23,000। 23,000 পেলাম। তাহলে নেট লাভের সাথে যদি আমরা 23,000 যোগ করি তাহলে কত আসে? 59,000 টাকা। তাহলে আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ হয়ে গেল 59,000 টাকা। লিখব সুতরাং পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ হচ্ছে 59,000 টাকা। তাহলে আমাদের খ নম্বরও কি হয়ে গেল? সমাধান হয়ে গেল। এখন আমরা করণীয় গটা সমাধান করব। এটা খুবই কঠিন হবে না, আমরা এই ছকে তৈরি করে নিব। এখন আমরা একটু প্রশ্নে দেখে নিব গতে কি করণীয় আছে। তোমরা একটু প্রশ্নে খেয়াল করো। গতে বলা আছে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তার মানে কি? একটি পূর্ণাঙ্গ অঙ্কে যা থাকে। গতে বলা আছে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তো যদি পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে চাই আমাদের কয়টি কার্যক্রম দেখাতে হবে? আমরা ইতিমধ্যে জেনেছি 3টি কার্যক্রম দেখাতে হবে, পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম। আমরা খুব সহজেই পারবো, কারণ ইতিমধ্যে আমরা খতে পরিচালন কার্যক্রমটা করে আসছি। তাহলে লিখব প্রথম পরিচালন কার্যক্রম
হতে নগদ প্রবাহ, ব্র্যাকেটে খ হতে, আমরা খ হতে পেয়েছি কত, ৫৯,০০০। এটার আমাদের এই গ নম্বর করণীয়তে আর নতুন করে সমাধান করতে হবে না, খ হতে পেয়েছি ৫৯,০০০। দ্বিতীয়টা ছিল বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহটা আমরা এখন সমাধান করতে হবে। এখানে কয়টি বিষয় আসে, 4টি। স্থায়ী সম্পত্তি ক্রয়, বিক্রয়, বিনিয়োগ ক্রয় এবং বিনিয়োগ বিক্রয়। এর জন্য আমাদের প্রশ্নে যেতে হবে। প্রশ্নে অন্যান্য তথ্যাবলীর মধ্যে 2-এ দেখা আছে কলকবজা বিক্রয় 8,000 টাকা। তো কলকবজা একটি স্থায়ী সম্পদ, এখানে আসবে কলকবজা বিক্রয় কত টাকা বিক্রয় করেছি, 8,000। তো বিক্রয় করলে আমাদের নগদ টাকা আসে, এজন্য আমরা যোগ করলাম। আবার যদি আমরা 4 নম্বর তথ্যে যাই, নগদে কলকবজা ক্রয় 1,80,000 টাকা, তাহলে আবার আছে অঙ্কে কলকবজা ক্রয়, ক্রয় কত লেখা আছে তোমরা দেখে নাও। নগদে কলকবজা ক্রয় 1,80,000 টাকা, লিখলাম 1,80,000 টাকা। এখন একটু তোমরা বলো তো, কলকবজা ক্রয় করলে নগদ টাকা আগমন হবে না নির্গমন হবে? নির্গমন হবে, এজন্য আমরা সেটা বিয়োগ করে দেব। তো এরপরে আমাদের দেখতে হবে বিনিয়োগ ক্রয় অথবা বিক্রয় আছে কিনা। তো আমাদের একটু প্রশ্নের দিকে যদি তাকাই, তাহলে দেখব অঙ্কে আছে বিনিয়োগ দীর্ঘমেয়াদী। 2014 সালে বিনিয়োগ ছিল 53,000 টাকা এবং 2015 সালে বিনিয়োগ হচ্ছে 10,000 টাকা। তাহলে বিনিয়োগ যদি 53,000 টাকা থেকে 10,000 টাকা হয়ে যায়, তাহলে বিনিয়োগ অবশ্যই কি করা হয়েছে, বিক্রয় করা হয়েছে। তাহলে আমরা এই যে বিনিয়োগ বিক্রয় করা হয়েছে, এটার কাজটা দেখাবো। বিনিয়োগ বিক্রয়, ব্র্যাকেট দিব। বিনিয়োগ প্রথম কথা ছিল 53,000 টাকা 2014 সালে, আর 15 সালে দেওয়া আছে 10,000 টাকা। তাহলে বিনিয়োগ কমে গিয়েছে কত, 43,000 টাকা। তাহলে বিনিয়োগ কমে যাওয়ার অর্থ হলো বিনিয়োগ বিক্রয় করা হয়েছে। তাহলে যদি বিনিয়োগ আমরা বিক্রয় করে দিই, আমাদের নগদ টাকার আগমন ঘটে, এই জন্য 43,000 টাকা যোগ হবে। এর পরবর্তীতে আমরা দেখব আরো কোনো বিনিয়োগ কার্যক্রম আছে কিনা, কোনো বিনিয়োগ ক্রয় আছে কিনা। আমরা যদি প্রশ্নটা দেখি, তাহলে দেখি অঙ্কে আর কোনো বিনিয়োগ কার্যক্রম নেই, এজন্য এটা ফাইনালে নিয়ে নিব। লিখব বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তো নিট নগদ প্রবাহ নির্ণয় করতে আমরা এখানে দেখব নেগেটিভটা বেশি আছে বা ঋণাত্মক বেশি। 1,80,000 থেকে 8,000 এবং 43,000 যদি আমরা বিয়োগ করি, তাহলে কত পাই? পাই 1,29,000। 1,29,000 অবশ্যই আসবে ঋণাত্মক, এই জন্য আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করলাম। তাহলে এখানে প্রকৃতপক্ষে আমাদের নগদ অর্থের আগমন ঘটেনি বিনিয়োগ কার্যক্রমে, বরং নগদ ব্যবহার হয়েছে 1,29,000। এই জন্য এটা আমাদের নেগেটিভ আসছে। কাজেই যখন এই ফলাফলটা নেগেটিভ আসবে, তখন আমরা নেট নগদ প্রবাহ না বলে বিনিয়োগ কার্যক্রমে আরেকটি কথা লিখতে পারি, বিনিয়োগ কার্যক্রমে নেট নগদ ব্যবহার। কারণ এই অঙ্কের ক্ষেত্রে বিনিয়োগ কার্যক্রম নতুন করে কোনো নগদ প্রবাহ সে তৈরি করেনি বা ইনফ্লু হয়নি, বরং আউটফ্লু হয়েছে, নেট নগদ ব্যবহার হয়েছে 1,29,000। তৃতীয় অংশে যাব আমরা, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এটা খুবই সহজ ব্যাপার। অর্থায়নের উৎসগুলো দেখতে হবে। তো আমাদের মূল প্রশ্নে অর্থায়নের উৎসের মধ্যে প্রথম কি আছে,
সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার তোমরা একটু প্রশ্নে দেখো, সাধারণ শেয়ার 2014 সালে ছিল 2,54,000 টাকা, যা 2015 সালেও 2,54,000। তার মানে হলো সাধারণ শেয়ার নতুন করে ইস্যু করা হয়নি, আবার পরিশোধ করা হয়নি। তাহলে সাধারণ শেয়ারে কোনো পরিবর্তন নেই। এখানে আছে দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণ 2014 সালে তোমরা প্রশ্নে খেয়াল করো, কোনো প্রকার দীর্ঘমেয়াদী ঋণ ছিল না, মানে ফাঁকা ছিল। কিন্তু 2015 সালে দীর্ঘমেয়াদী ঋণ হয়েছে 75,000 টাকা। তার মানে নতুন করে ঋণ গ্রহণ করা হয়েছে, এই জন্য বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ। দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ, কত টাকা ঋণ গ্রহণ করা হয়েছে আমরা একটু প্রশ্নে দেখে নেই। দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা হয়েছে 75,000 টাকা। তাহলে অর্থায়ন কার্যক্রমে যে বিষয়গুলো যায়, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, বন্ড এবং লভ্যাংশ প্রদান। কিন্তু এই অঙ্কে সাধারণ শেয়ার থাকলেও সাধারণ শেয়ার 2014 সাল থেকে 15 সালে কোনো পরিবর্তন হয়নি। তার মানে নতুন করে সাধারণ শেয়ার ইস্যু করা হয়নি, এই জন্য এখানে নগদ কার্যক্রমে কোনো প্রভাব বিস্তার করেনি। এখানে ঋণপত্র প্রভাব বিস্তার করেছে। ঋণ প্রথম ছিল না, পরবর্তীতে ঋণ আসছে কত, 75,000 টাকা, এই জন্য নতুন করে ঋণ গ্রহণ করা হয়েছে। এই অঙ্কের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার নেই, এই অঙ্কের ক্ষেত্রে আবার নগদ লভ্যাংশ প্রদানও নেই। তাহলে অর্থায়ন কার্যক্রম এখানেই শেষ। সুতরাং অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ কত হয়েছে, 75,000 টাকা। এখন যদি আমরা তিনটি কার্যক্রমের তিনটি চূড়ান্ত ফলাফল যদি আমরা যোগ করি, তাহলে কত আসে, 59,000। তো আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আমাদের ফলাফলটা আসে এখানে 5,000 টাকা। তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নাও। এই 59,000 এবং 75,000 যোগ করে এখান থেকে 1,29,000 বিয়োগ করলে 5,000 টাকা আসবে। এখন 5,000 টাকা আসবে কিন্তু পজিটিভ। তো পজিটিভ যদি আসে বা ধনাত্মক যদি আসে, তাহলে আমরা লিখব নিট নগদ বৃদ্ধি। এই 2015 সালে নিট নগদ বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা, যা আমরা প্রথমেই বলেছিলাম যে এটা আমরা প্রমাণ করব। এই নগদ বৃদ্ধির সাথে যোগ, আমরা যোগ করব প্রারম্ভিক নগদ, এর সাথে প্রারম্ভিক নগদ যোগ করব। আমরা অঙ্কে দেখে থাকি প্রারম্ভিক নগদ আমাদের হাতে ছিল কত, 10,000। তো নগদ বৃদ্ধির সাথে যদি আমরা প্রারম্ভিক নগদ যোগ করি, তাহলে সমাপনী নগদ পাওয়া যায়। সমাপনী নগদ পাওয়া যায় 15,000, যা আমাদের প্রশ্নে সবার প্রথমেই দেওয়া ছিল যে প্রারম্ভিক নগদ আছে 10,000 টাকা, সমাপনী নগদ আছে 15,000 টাকা। আমরা পুরো অঙ্কটা সমাধান করে প্রমাণ করলাম যে আসলে যথার্থই আছে, প্রারম্ভিক 10,000 থাকলে আসলে সমাপনী নগদ 15,000 টাকা হয়, অথবা নিট নগদ বৃদ্ধি পায় 5,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখলাম নগদ প্রবাহ বিবরণী। এটা আসলে একটু জটিল চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের চেয়ে। তবে এই নগদ প্রবাহ বিবরণী তোমরা যেরকম এখন উচ্চ মাধ্যমিকে পড়ছো, এটা ঠিক সম্মান প্রথম বর্ষে থাকবে, আবার দ্বিতীয় বর্ষে থাকবে, আবার সম্মান তৃতীয় বর্ষে আছে, আবার যদি তোমরা মাস্টার্স করো, এই মাস্টার্সেও নগদ প্রবাহ বিবরণীটা আছে। তাহলে এটার গুরুত্ব অনেক বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে বাসায় যে অঙ্কটা আমি এখন সমাধান করলাম, এটা বাসায় নিজেরা চর্চা করবে। আমি আশা করব তোমরা প্রত্যেকটা বিষয় একটু খুঁটি খুঁটি বুঝে নেওয়ার চেষ্টা করবে। এরপরেও যদি কোনো বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকে তো কমেন্টে জানাবে, অথবা
আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আমার মোবাইল নাম্বার তোমাদের অনেকের কাছে আছে, যদি না থাকে আমি মোবাইল নাম্বার কমেন্টে দিয়ে দিব, এখানে ফোন করে তোমরা সমাধান করে নেবে। তাহলে তোমাদের কাজ হলো কি, এই নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ। আমি যদি 5 মিনিটে পুরো ক্লাসটা রিভিউ করি যে আজকে আমরা কি পড়লাম। আজকে আমরা যা পড়লাম এটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে কোন মান ব্যবহার করা হয়? আন্তর্জাতিক হিসাব মান 7 বা IS 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীকে কয়টি কার্যে ভাগ করা হয়েছে? 3টি কার্যে ভাগ করা হয়েছে। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই 3টি কার্যক্রম হতে নগদ প্রবাহ সম্পন্ন করলে আমরা সমাপনী নগদ প্রবাহটা মিলাতে পারবো বা সমাপনী হাতে নগদটা মিলাতে পারবো। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে একটু একটা অঙ্ক বলে দিচ্ছি। বরিশাল বোর্ড 2016। আমি আজকে যে অঙ্কটা এখন করে দিলাম, এই অঙ্কটার মতো করে তোমরা বরিশাল বোর্ড 2016 অঙ্কটা সমাধান করার চেষ্টা করো। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি যে রুমে ক্লাসটা নিচ্ছি সেখানে বিদ্যুৎ অ্যাভেলেবল না, আজকে এই অঞ্চলে বিদ্যুৎ নেই। তো অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমি চেষ্টা করেছি তোমাদেরকে মূল বিষয়গুলো বোঝানোর। আমি আবার বলি, এই চ্যাপ্টারটা একটু জটিল প্রকৃতির, তাই আমরা বিষয়গুলো একটু ভালো করে ভিডিওটা রিভিউ করে তোমরা শিখে নিবে। পরবর্তী ক্লাসে অপেক্ষায় থাকো, আমরা আরো নতুন কিছু শিখবো। এর পরবর্তী ক্লাসে জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।